আসসালামু আলাইকুম। আমি প্রভাষক সালেমা খাতুন, নুনগোলা ডিগ্রি কলেজ, বগুড়া। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আছি। আমাদের কলেজ খুলছে না, তো আমাদের এই অনলাইন ক্লাস নিতে হচ্ছে। তো আজকে আমি তোমাদের ক্লাস নেব একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র। ইতিপূর্বে আমি প্রথম পত্রে কয়েকটা ক্লাস নিয়েছি, আজকে আমি দ্বিতীয় পত্র ক্লাস নেব। এবং দ্বিতীয় পত্রে আমাদের 9টি অধ্যায় আছে, তার মধ্যে 3টি অধ্যায় আছে বিপ্লব, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব অ্যান্ড রুশ বিপ্লব বা বলশিভিক বিপ্লব বা যুদ্ধ। তো শিল্প বিপ্লব তোমাদের প্রথম অধ্যায়, আমি শিল্প বিপ্লব পড়াবো। শিল্প বিপ্লব, বিপ্লব কথাটা শুনলে আমাদের কেমন জানি মনে হয় যে রাজনীতির পরিবর্তন বা সরকার হটানোর পরিবর্তন, এরকমই। বিপ্লব মানেই এটা না। বিপ্লব যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেমন শিল্পের ব্যাপারে যেরকম আমাদের পূর্বে ছিল কুটির শিল্প। কুটির শিল্প নির্ভর ছিল সব কিছু, কৃষি প্রধান দেশ ছিল। বস্ত্র উৎপাদন হতো বাড়িতেই, সুতা কাটার যন্ত্র ছিল তোমার হাতে, চরকায় সুতা কাটতো। তারপর সুতা কাটার যন্ত্র যখন আবিষ্কার হলো, তখন কারখানা তৈরি হলো আর কি। তো তখন মানুষ পারিবারিক ভিত্তিতেই কুটির শিল্প পরিচালিত হতো। পরিবারের সবাই মিলে কাজ করত, কেউ সুতা কাটতো, কেউ কাপড় বুনতো, কেউ বা বাজারে গিয়ে বিক্রি করতো, এবং সেগুলো স্থানীয় বাজারেই বিক্রি হতো। কালের বিবর্তনে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে শিল্প বিপ্লবের ফলে বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে এই কুটির শিল্প ভিত্তিক প্রোডাকশন শেষ হয়ে আমাদের ইন্ডাস্ট্রি প্রোডাকশন শুরু হয়, মানে কারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্প বিপ্লব আসলে আমরা বলি, মানে প্রত্যয়টির সঙ্গে আমরা ভালোভাবে পরিচিত না হলে শব্দটি আমরা যে কোনো না যে কোনোভাবে শুনেছি। বিপ্লবের কথা যদি আমরা শুনি, তাহলে ব্রিটেনের কথাই আমাদের প্রথম মনে আসে, মানে কথা আমাদের মনে আসে, কারণ ইংল্যান্ডেই এই বিপ্লবটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে মধ্যভাগে প্রতিষ্ঠিত হয়ে মাত্র 50 বর্ষের মধ্যে এই বিপ্লবটি আটলান্টিক মহাসাগর পার হয়ে আমেরিকায় পাড়ি দিয়েছে। হ্যাঁ, এই অষ্টাদশ শতাব্দীটা আমরা একটু জেনে নিই। অষ্টাদশ শতাব্দীটা আমরা কত সাল থেকে কত সাল, 1701 থেকে 1800 সাল পর্যন্ত, মানে 99, মানে 1701 থেকে 99 এবং 1800, এই 100 বছর হলো তোমার অষ্টাদশ শতাব্দী। তো এই মধ্যভাগে আমাদের শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এবং 50 বছরের মধ্যে এটা পৃথিবীব্যাপী বিপ্লব শুরু করে। তো শিল্প বিপ্লব এ ধরনের একটি বিষয় যেটা সভ্যতার অর্থনীতিতে মানব জাতির পদচারণার জন্য, মানব জাতির অগ্রগতির জন্য যে কয়টি গুটি কয়েক বিপ্লব বা ঘটেছে, যে কয়টি ঘটনা আছে, তার মধ্যে শিল্প বিপ্লব হলো অন্যতম। শিল্প বিপ্লবের মাধ্যমে আপামর সবাই লাভবান হয়েছে। শিল্প বিপ্লবের ফলে কৃষক শ্রমিক থেকে উচ্চপদস্থ সবাই লাভবান হয়েছে। শিল্প বিপ্লব ছিল মূলত উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন। সাধারণত বস্ত্র শিল্পের মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হয়, পরে কৃষিতে, এবং আস্তে আস্তে বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে এই শিল্প বিপ্লবটা মানে ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই কথাটি আমরা প্রথম উল্লেখ পাই 1799 সালের 6 জুলাই ফরাসি কূটনীতিক
লুই গুইলামন অটোর লিখিত পত্রে শিল্প বিপ্লব। তখন প্রথম শিল্পকে সঙ্গে বিপ্লব কথাটা জুড়ে দেন আর কি লুই গুইলামো অটো। হ্যাঁ, এ পত্রের মাধ্যমে অটো ঘোষণা করেন যে ফ্রান্স শিল্পায়ন প্রতিযোগিতার দৌড়ে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এটা আমরা এখানে পাই। এরপরে আমরা পাই যে 1830 সাল নাগাদ শিল্প বিপ্লব কথাটি উৎপাদন ব্যবস্থা প্রযুক্তিগত পরিবর্তনের সমর্থক হয়ে দাঁড়ায়। এ সময় ফরাসি অর্থনীতিবিদ ছিলেন জেরোমো অ্যাডলফ ব্লাঙ্কি। তার দ্য রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে প্রথম শিল্প বিপ্লব পদ্ধতিটিকে সার্থকভাবে ব্যবহার করেন। তারপরে আমরা পাই ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির মাধ্যমে তিনি 1881 সালে খ্রিস্টাব্দে আর কি অক্সফোর্ডে দেওয়া বক্তৃতার মাধ্যমেই শিল্প বিপ্লব কথাটির ব্যাপক জনপ্রিয়তা আসে। মানে তার বক্তৃতায় দেওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আর্নল্ড টয়েনবির বক্তৃতায় দেওয়ার মাধ্যমে শিল্প বিপ্লব কথাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাহলে আমরা সাধারণত কোশ্চেন হয় তোমাদের 4টে করে কোশ্চেন হয় একটা সৃজনশীল কোশ্চেনে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তা আমরা এখানে যে এই যে 3টে কথা হলো, এখানে আমরা 3টি কোশ্চেন পাই জ্ঞানমূলক, যে কোনো একটা তোমাদের আসতে পারে। শিল্প বিপ্লব ধারণাটি কার মাধ্যমে উল্লেখ পাওয়া যায় প্রথম? এটা আমরা উত্তর দিতে পারি লুই গুইলামো অটো। দ্বিতীয় প্রশ্নটা আসতে পারে শিল্প বিপ্লব কথাটি প্রথম কে সার্থকভাবে ব্যবহার করেন? এটা জেরোমো অ্যাডলফ ব্লাঙ্কি। তৃতীয় কোশ্চেনটি আমাদের আসতেছে শিল্প বিপ্লব কথাটি কার হাত ধরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে? এটা আর্নল্ড টয়েনবি। এই 3টে কোশ্চেন আমরা এখানে পেলাম। আচ্ছা, শিল্প বিপ্লবের এখন আমরা একটু সংজ্ঞা পড়ব এবং শিল্প বিপ্লব যে হয়েছে এটা জানার জন্য কতগুলো আমাদের আছে আর কি পদ্ধতি আছে যে এই পরিস্থিতিতে থাকলে সেখানে শিল্প বিপ্লব হয়েছে, আমরা সেটা বলতে পারবো। সেটা হলো আধুনিক ইতিহাসে শিল্প বিপ্লব বলতে বোঝায় কৃষি ও কুটির শিল্পী ভিত্তিক অর্থনীতির থেকে শিল্প কারখানা ও যন্ত্রপাতির নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হওয়া। তাহলে শিল্প বিপ্লবের সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ নৈতিক ইতিহাসবিদ ফিলিস ডিন তার কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মতে কোনো সমাজে উৎপাদন ক্ষেত্রে যখন কুটির শিল্পের স্থলে যন্ত্রচালিত পুঁজিবাদী শিল্পের বিকাশ 1 নম্বর ঘটে, তখন সেটা মনে হতে হবে যে এখানে শিল্প বিপ্লব ঘটেছে। খ, উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করে মুনাফা লাভের ব্যবস্থা। গ, কলকারখানায় শ্রমিকের সাহায্যে পণ্য উৎপাদনের ব্যবস্থা। শ্রমিকের সাহায্যে পণ্য উৎপাদনের ব্যবস্থা, উৎপাদিত পণ্য বিপণনের জন্য উপযুক্ত বাজার গঠন, কাঁচামাল ও শ্রমিক সরবরাহের ব্যবস্থা, মূলধন সরবরাহের জন্য ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিকাশ, উৎপাদন সংশ্লিষ্ট নতুন যন্ত্রপাতির উদ্ভাবন, পণ্য পরিবহনের জন্য যন্ত্রের ব্যবহার ইত্যাদি বৈশিষ্ট্যের সমন্বয়ে দেখা গেলে সেখানে শিল্প বিপ্লব ঘটেছে বলা যায়। সেখানে শিল্প বিপ্লব ঘটেছে। শিল্প বিপ্লবের ফলে মানুষের যে কায়িক পরিশ্রম সেটা অনেকটাই কমে যায়। হস্তচালিত শিল্পে যেটা 10টা উৎপাদন হতো, কারখানার মাধ্যমে একই টাইমে 100টা উৎপাদন হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বাজারের প্রয়োজন ছিল। বাজার খোঁজার জন্য তারা উপনিবেশ খুঁজতে শুরু করলো ইংল্যান্ডের। তাহলে শিল্প বিপ্লবের কথাটা আর কি আমরা করতে পারি যে অক্সফোর্ডের বক্তৃতা মালায় 1740 থেকে 1780 সময়কালকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল বলে অভিমত দেন।
অধিকাংশ ঐতিহাসিক এবং সময়কালকে সমর্থন করেছেন, এই সময়কালকেই সমর্থন করেছেন। এখন আসি আমরা শিল্প বিপ্লব। এটা আসলে শিল্প বিপ্লবটা ঘটেছে যে আমূল পরিবর্তন, একটা সমাজের আমূল পরিবর্তন, সেটা শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মানে হস্তচালিত মানে কুটির শিল্প থেকে, যেটা প্রায় অর্ধ শতাব্দীর মানে মধ্যে ব্যবধানে বেশ এতে ইন্ডাস্ট্রিয়াল শিল্পে রূপান্তরিত হকে আমরা শিল্প বিপ্লব বলি, মানে শিল্পের বিপ্লব বলি। ইন্ডাস্ট্রির মাধ্যমে অনেক উৎপাদনের জন্য এটাকে আমরা শিল্প বিপ্লব বলি। মানে শিল্পের অনেক উৎপাদন, নিজস্ব প্রয়োজন, নিজের দেশের প্রয়োজন মিটে বিদেশে রপ্তানির ব্যবস্থা তারা করলো। বিভিন্ন জায়গায় তারা নদী বন্দরে যে উপনিবেশ স্থাপন করলো এবং আস্তে আস্তে সে উপনিবেশে তারা শাসন করাও শুরু করলো। স্থানীয় জনগণের উপনিবেশে ব্যবসায়িক হিসেবে ঢুকে তারা স্থানীয় জনগণের দুর্বলতার সুযোগে সেখানে শাসকের ভূমিকা পালন করে এবং তাদের কোনো ইংল্যান্ডের কোনো প্রবলেম হয়নি, কারণ তারা বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ থেকে কাঁচামালের যোগান পেত। এবং ইংল্যান্ডে এই জন্য শিল্প বিপ্লব হয়েছে যে তাদের আবহাওয়া, তাদের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল, তাদের খনিজ সম্পদ ছিল, কয়লা ছিল, লোহর আবিষ্কার, হ্যাঁ, এগুলোর জন্য ইংল্যান্ডেই শিল্প বিপ্লব শুরু হয়। 1760 খ্রিস্টাব্দে লোহর আবিষ্কার হয় এবং তার গলানো পদ্ধতি প্রচলন হয়। 1760 খ্রিস্টাব্দকে আয়রন এজ বলা হয়। তো আমরা এখন আসি শিল্প বিপ্লব যে পর্যায়, একটা পর্যায়ে তো শিল্প বিপ্লব সংগঠিত হয়নি, মানে ধাপে ধাপে হয়েছে। প্রথম পর্যায়টা আমরা ধরি, 4টা পর্যায় আছে শিল্প বিপ্লবে। প্রথম পর্যায় যেটা, সেটা 1733 খ্রিস্টাব্দের থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে ইংল্যান্ডে বস্ত্রশিল্পে নতুন নতুন আবিষ্কার, তার ফলে তার সফল প্রয়োগের মাধ্যমে এ পর্যায়ের সূত্রপাত হয় 1733 খ্রিস্টাব্দে জন কে বয়নের জন্য ফ্লাইং শাটল নামের দ্রুত গতিসম্পন্ন এক ধরনের মাকু আবিষ্কার করেন। অপরদিকে জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন আবিষ্কার করলে ফ্লাইং শাটল পরিচালনায় কায়িক শ্রমের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। এর ফলে হস্তচালিত সুতা কাটা যন্ত্রের ব্যবহার কমে যেতে থাকে। ইংল্যান্ডে এ সময় উৎপাদন ক্ষেত্রে দু ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা হলো যান্ত্রিক ও বাষ্পীয় শক্তির। এজন্য এ পর্যায়টিকে যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কায়িক শ্রমের পরিবর্তে যান্ত্রিক শক্তির ব্যাপক ব্যবহারের যুগ হিসাবে চিহ্নিত করা যায়। এ সময় লোহা খনিজ কয়লার ব্যবহার ক্রমে বাড়তে থাকে, বৃদ্ধি পায়। 1779 সালে বিশ্বে প্রথম আয়রন ব্রিজ নির্মিত হয়। 1779 সালে। 1727 সালে প্রথম লোহার পাতের মাধ্যমে তৈরি জাহাজ চালু হয়। 1805 সালে প্রথম স্টিমবোট এবং 1814 সালে প্রথম ট্রেন চালু হয়। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন পেলাম। একটা হলো 1727 সালে প্রথম লোহার পাতের মাধ্যমে জাহাজ তৈরি হয়, 1805 সালে প্রথম স্টিমবোট, 1814 সালে প্রথম ট্রেন চালু হয়। ফলে যোগাযোগ ক্ষেত্রেও বিপ্লব সূচিত হয়। শিল্প বিকাশের অবশ্যভাবী ফল হিসেবে ইউরোপে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়। এই বিপুল জনগোষ্ঠী শহর অঞ্চলে এসে জড়ো হয়। এক হিসেবে দেখা যায় যে 1750 থেকে 1850 সময়কালে ইউরোপের জনসংখ্যা 140 মিলিয়ন থেকে বেড়ে 300 মিলিয়নে উন্নীত হয়। তো আমরা এখন আসি শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়টা 1850 থেকে 1945 পর্যন্ত। এটা মানে ধারাবাহিক চলতেই আছে আর কি। হ্যাঁ, 1850 সাল নাগাদ স্টিল আবিষ্কার হলে শিল্প বিপ্লব দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করে। প্রথম পর্যায়ে কি ছিল? আয়রন, লৌহ। দ্বিতীয় পর্যায়ে কি আসলো? স্টিলের আবিষ্কার।
তবে কোনো কোনো ঐতিহাসিক এ পর্যায়কে কারিগরি বিপ্লবের যুগ বলে চিহ্নিত করে। এ পর্যায়ে রাসায়নিক, পেট্রোলিয়াম, বৈদ্যুতিক ধাতু, অটোমোবাইল প্রভৃতি শিল্পের বিকাশ ঘটে এবং জ্বালানি হিসাবে বৈদ্যুতিক শক্তি ও তেলের ব্যবহার শুরু হয়। প্রধান ধাতু হিসেবে স্টিল ব্যবহৃত হয়। 1835 সালের মধ্যেই অত্যন্ত দ্রুতগতির ট্রেন ও জাহাজের প্রসার মানুষের অভ্যাস ও পারস্পরিক সম্পর্কের মধ্যে ব্যাপক পরিবর্তন আনে। এ পর্যায়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বেলজিয়াম, ইতালি, রাশিয়া প্রভৃতি দেশে বিস্তৃতি লাভ করে। ইউরোপের সমাজ ব্যবস্থা দ্রুত বদলে যেতে থাকে। শ্রমিক শ্রেণীর অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক পুঁজিবাদ এ যুগের বৈশিষ্ট্য। এখন আসি আমরা তৃতীয় পর্যায় থেকে বর্তমান পর্যন্ত, যেটা মানে এটা তথ্য প্রযুক্তির বিপ্লব। ডিজিটাল রেভলিউশনকে অনেক ঐতিহাসিক শিল্প বিপ্লবের তৃতীয় পর্যায় বলে গণ্য করে, কেননা তথ্য প্রযুক্তি শিল্প বিপ্লবের প্রতিটি ক্ষেত্রকে নতুন মাত্রা দিয়েছে। গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, সিনেমা, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিধ্বংসী মরণাস্ত্র, মহাকাশ গবেষণা, ভূ উপগ্রহ প্রযুক্তি প্রভৃতি শিল্পের বিকাশ এ যুগের বৈশিষ্ট্য। কোনো কোনো বিশেষজ্ঞ তৃতীয় পর্যায়টি 1920-এর দশক থেকে শুরু হয়েছে বলে মনে করেন। বর্তমান বিশ্ব এ পর্যায়কাল অতিক্রম করেছে। এখন চতুর্থ পর্যায় সেটাতে আমরা আসি। চতুর্থ প্রযুক্তি যেটা তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভবিষ্যতের শিল্প ব্যবস্থাকে শিল্প বিপ্লবের চতুর্থ পর্যায় হিসেবে ধরা হয়েছে। 2013 সালের 8 এপ্রিলে হ্যানোভার মেলায় একদল বিজ্ঞানী ভবিষ্যৎ শিল্প কারখানার একটি রিপোর্ট পেশ করেন, যাতে উল্লেখ করা হয় ভবিষ্যতে শিল্পের উৎপাদন, বিপণন প্রভৃতি সব কিছুই অটোমেশন প্রক্রিয়ায় প্রযুক্তির ইন্টেলিজেন্ট সাপোর্ট নিয়ে সম্পন্ন হবে। বিজ্ঞানীরা এটিকে নামকরণ করেছেন ইন্ডাস্ট্রি 4.0। তথ্য প্রযুক্তির ধারণার উপর ভিত্তি করে ভবিষ্যতে সাইবার ফিজিক্যাল সিস্টেম এর মাধ্যমে দ্য ইন্টারনেট অফ থিংস, দ্য ইন্টারনেট অফ সার্ভিস অর্থাৎ ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত সংযুক্ত করে সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ভবিষ্যতে সব ধরনের উৎপাদন ও বিপণন সম্ভব হবে। সরল ভাষায় আমরা যেটা বলি আর কি, ইন্টারনেটের সংযুক্তির মাধ্যমে বিশ্বকে পরিণত করা হবে গ্লোবাল ভিলেজে। প্রতিটি মানুষ হবে গ্লোবাল সিটিজেন। চাহিদাভিত্তিক যোগান নীতির মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় ভবিষ্যতে কলকারখানা উৎপাদন এবং বিপণন নীতিমালা অনুষ্ঠিত করবে। কম্পিউটার মাধ্যমে বিক্রি এবং উৎপাদন দুটোই হবে এবং ভবিষ্যতে এই কলকারখানাগুলোকে বিজ্ঞানীরা নামকরণ করেছেন ইন্টেলিজেন্ট ফ্যাক্টরি বা স্মার্ট ফ্যাক্টরি। তাহলে আমরা এই পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আমরা বর্তমানে যে পর্যায়টা চলছে সেটা হলো গ্লোবাল রুম। হ্যাঁ, ভিলেজ থেকে এখন আমরা রুমে আছি আর কি। এখন আমরা এই গ্লোবাল ভিলেজ থেকে গ্লোবাল রুমে, একটা রুমে থেকেই আমরা সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারছি। তবে আমরা এখান থেকে একটা কোশ্চেন নিতে পারি, যেটা হলো গ্লোবালাইজেশন কি? গ্লোবালাইজেশন হলো বিশ্বায়ন। পুরো বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, এটা হলো জার্মানির এদের বিজ্ঞানীদের একটা উচ্চাভিলাষী প্রকল্প ছিল। তখন এই পদ্ধতিটা চালু ছিল না এবং এই কয়েক বছরের মধ্যে এই পদ্ধতি চালু হয়ে গেছে। এখন আমরা অনলাইনের মাধ্যমে ক্রয় বিপণন সব করতে পারছি এবং বিজনেস আমাদের অনলাইনের মাধ্যমেই হচ্ছে বেশি। অ্যামাজন যে অনলাইন ভিত্তিক দারাজ, এগুলো বড় বড় ব্যবসা এখন আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই অনলাইন ভিত্তিক ব্যবসা। তো
আমরা শিল্প বিপ্লব সম্পর্কে জানলাম এবং শিল্প বিপ্লবের 4টা পর্যায় জানলাম। এখান থেকে টুকটাক প্রশ্নও আমরা জেনে নিলাম। তো তোমরা শিল্প বিপ্লবের যে ধারণা, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে উৎপত্তি হলো, কারণ কি, এই কারণগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।